খালেদা জিয়ার অবস্থায় স্থিতিশীল, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। খবর নিতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা, সুস্থতা কামনায় দোয়া। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। মিডিয়ার হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটার হয়েছেন 1 লাখ প্রবাসী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিদেশ নেওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বিএনপি চেয়ারপারসনকে দেখতে রবিবার দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষ থেকে একান্ত সচিব সাগর হোসেন হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত। রবিবার সারাদিন বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তারা। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যর প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকা খুবই দরকার। এবং বাংলাদেশের মানুষ, আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। মানে খারাপ বলা যাবে না, তার মানে বুঝিনি তো, খারাপও বলা যাবে না, আবার বেশি ভালোও বলা যাবে না। আমরা আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখন অপরিবর্তিত সবাই মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং দোয়া করতে বলেছেন। এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত নির্বিশেষে দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আসবো। সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা। বাইরে এখন যে অবস্থা আছে, বাইরের তো নেওয়ার জন্য সব বন্দোবস্ত ঠিক আছে, কিন্তু এখন যে অবস্থাতে, এই অবস্থাতে তো সিদ্ধান্ত নিতে তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয়। ডাক্তাররা খানিকটা জটিল, বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই। এটা বেগম জিয়া এখন কিছুটা অসুস্থ, তো মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে, সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা। এখানে সেবার পরিবেশ যাতে কেউ বিঘ্ন না ঘটায়, বরং যার যা অবস্থান থেকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য যাতে সবাই দোয়া করেন, এই আহ্বান এবং অনুরোধ করছি সকলকে। রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি, আমি পার্সোনালি এসেছি এবং ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য হাসপাতালের সামনে অযথা না যাওয়া এবং ভিড় সৃষ্টি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে 2 সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথাও জানান রিজভী আহমেদ। তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর সংগ্রহে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আলিফ চৌধুরী। সরাসরি চলে আছি সেখানে। আলিফ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও চিকিৎসার সম্পর্কে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। মামুন, কিছুক্ষণ আগে আমি বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলছিলাম। তারা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা আর কি উন্নত হয়েছে এবং পূর্বে যে সংখ্যা ছিল সেই সংখ্যা পুরোপুরি কেটে না গেলেও বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। আর এছাড়া হচ্ছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত তার বিদেশের চিকিৎসা নেওয়া সম্পর্কে বা তাকে বিদেশে পাঠানো হবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত হাতে আসেনি। তবে একটা বিষয়ে জানা গেছে, সেটা হচ্ছে তার অবস্থা বা তার শারীরিক অবস্থা যদি কিছুটা স্থিতিশীল হয় বা তাকে যদি বিদেশে নেওয়া সম্ভব হয় তাহলে হচ্ছে তাকে অচিরেই হচ্ছে বিদেশে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে লন্ডন সহ বিশ্বের অন্যান্য দেশে কথা বলা হচ্ছে যেখানে উন্নত চিকিৎসা করা সম্ভব হবে। এছাড়া হচ্ছে তাকে তরল খাবার গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে ডাক্তারের পক্ষ থেকে এবং তিনি সেটা বেশ ভালোভাবেই গ্রহণ করছেন। পাশাপাশি হচ্ছে মোট 4 দিন ধরে হচ্ছে এই সিসিওতে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া এবং তার যে শারীরিক অবস্থা এটার জন্য কিন্তু ইতোমধ্যে দেশব্যাপী দেশের সর্বস্তরের মানুষ কিন্তু দোয়া মোনাজাতে তাকে স্মরণ রাখছেন। মামুন, এই ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে আপাতত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ আপডেট। আরিফেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রবিবার বিকেলে রাজধানীর পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় মির্জা আব্বাস আশা করেন মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়াকে আবারও নেতাকর্মীরা ফিরে পায়। জানান, সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে দেশকে গণতন্ত্র ও শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ করেছেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মকে কেন্দ্র করে কোনো রাষ্ট্র চলতে পারে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে। গতকাল দেশব্যাপী, আজকেও দেশব্যাপী তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এত লোকের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেলে দেবেন না, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আবারও ফেরত পাবো, এটা আমরা বিশ্বাস করি। দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, বর্তমান সংকটময় সময় বাংলাদেশে একজন অভিভাবক সুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। ইশরাক হোসেন বলেন, একটি নতুন, সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মকিতুল হাসান রঞ্জুর আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজী লিয়াকত আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ সহ অনেকে উপস্থিত ছিলেন। আপনারা সকলেই জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এখন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। ইতিপূর্বেও এই ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তাআলা আমাকে ফেরত নিয়ে এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা নতুন, সুখী, সমৃদ্ধ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, শান্তিপূর্ণ সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে। তাই আমাদের প্রয়োজনে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কোনো ধরনের বাধা নেই। তিনি ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে ডিকাব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ডিক্যাব বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক সেশনের আয়োজন করে। এতে পররাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে। সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব, এতে কোনো সন্দেহ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তন অফিসিয়াল তথ্য নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে এরকম কোনো বার্তা নেই। আর তাছাড়া নন রিটার্নি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্স্যাক্টলি এই শব্দটা আমি কখনো না, হতে পারে, কিন্তু একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা তো আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। যদি বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? গত বছর ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, সমন্বয় করেছেন ফজলে নূর তাপস। জড়িত ছিল আওয়ামী লীগ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাও। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতের মদত ছিল এই হত্যাকাণ্ডে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। 16 বছর পর নতুন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যার নেপথ্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। রবিবার বিকালে প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে করা তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের মূল কারিগর ছিলেন শেখ হাসিনা। প্রধান সমন্বয়কারী ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতও এতে মদত দিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর, এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। সাবেক সেনাপ্রধান, ডিজিএফআই এর প্রধান সহ ষড়যন্ত্রে সামরিক বাহিনীর সদস্যদের জড়িত থাকার বিষয়টিও উঠে আসে প্রতিবেদনে। ওটাই তো ষড়যন্ত্র, বিকজ এইটাই মূল বিষয়টা, যে কেন সেনা অভিযান এখানে হয়নি। আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হলো যে 46 ব্রিগেডকে রেস্টোর অর্ডার, এইরকম একটা অর্ডার দিয়ে পাঠানো হয়েছিল মৌখিক। 46 ব্রিগেড সময় মতো এখানে আসে। এরপরে সেনাবাহিনী প্রধান যখন সেনাবাহিনী সদর দপ্তর থেকে উনি যমুনাতে চলে আসেন, তখন ওই একটা প্যারালাল কমান্ড তখন এস্টাবলিশ হয় এবং এটার সুযোগ গ্রহণ করেন জেনারেল তারেক। ওই সময় উনি প্রধানমন্ত্রীর MSPM ছিলেন এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিন করতো এবং 71 সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না। প্রতিবেদনে বলা হয়, বিডিআর জওয়ানদের মধ্যে ডাল ভাত কর্মসূচি সহ নানা বিষয়ে তৈরি অভ্যন্তরীণ ক্ষোভ উস্কে দিয়ে কার্য হাসিল করে ষড়যন্ত্রকারীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছেন। 18 নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় মোট 32 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে। মক ভোটের পর যেসব প্রতিবন্ধকতা উঠে এসেছে সেসব সমাধানেও কাজ চলছে দ্রুত গতিতেই। নির্বাচন ও গণভোট নিয়ে কমিশনে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে সব তথ্য জানানো হয়। পোস্টাল ভোট বিডি অ্যাপসে এখন পর্যন্ত 1 লাখ প্রবাসী ভোটার হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রবিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, শিক্ষা মন্ত্রণালয় সচিব সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের শীর্ষ কর্মকর্তারা। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি বিশ্বের বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেন তিনি। গভর্নমেন্ট প্রেস থেকে আমাদের ব্যালট পেপার প্রিন্টিং এর ব্যাপার আছে এবং আর্মি সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই এবং বিচ্ছিন্নভাবে যে দু একটা ঘটনা যেটা ঘটছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়। তারপরেও তারা সচেতন আছেন যে যেন বাড়তি কোনো অসুবিধা না হয়। আর ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন যেটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। আরও জানানো হয়, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একটা কথা এসছে যে যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এ কথাটা আমাদেরকে বারবারই আমাদের কানে এসছে এবং আমরা এবার বলেছি যে এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্যে আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্যে অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে যাতে ওনারা পরনির্ভরশীল না হন। গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণায় জোর দেন ইসি সচিব। আপনাদেরকে ধন্যবাদ। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, বঞ্চিত সেই সব সামরিক বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। রবিবার যমুনায় বিগত সরকারের আমলে 2009 সাল থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত সময়কালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ও বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনা করে যথাবিহিত সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর তিনি একথা বলেন। কমিটি সর্বমোট 733টি আবেদন পায়। যাচাই বাছাই করে 145টি আবেদনের ব্যাপারে সুপারিশ করে। কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামসুল হুদা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ পাশা হাবিবউদ্দিন, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিউল আজম এবং অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ শাফকাত আলী বৈঠকে উপস্থিত ছিলেন। দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রবিবার এই দাম সমন্বয় করা হয়েছে। আজ থেকেই এই দাম কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম 104 টাকা, অকটেন 124 টাকা, পেট্রোল 120 টাকা ও কেরোসিন 116 টাকা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিশন নিরপেক্ষ ও শক্তিশালী না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, অনেকগুলো সুপারিশ করা হলেও বেশিরভাগই আরপিওতে রাখা হয়নি। সেরিডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি পরিবর্তন না হয়, কোনো আইন করে পুলিশ আর্মি নামিয়ে কোনো কিছুই হবে না। নাগরিক সমাজকেও পক্ষপাতিত্ব ছাড়তে হবে, নির্বাচন কমিশনকেও হতে হবে নিরপেক্ষ। এ নিয়ে অনেক সুপারিশ করলেও তা উপেক্ষিত হয়েছে বলে আক্ষেপ করেন তিনি। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটা নিরপেক্ষ সরকার। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে হবে। গণতান্ত্রিক উত্তরণে কাঠামোগত সংস্কারও দরকার বলে মন্তব্য করেন তিনি। রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, এটাও একটা প্রতিবন্ধকতা বলে মত বদিউল আলম মজুমদারের। বিপিএল নিলামে কোটি টাকায় বিক্রি হলেন নাইম শেখ। তার ঠিকানা চট্টগ্রাম রয়্যালসে। ক্রিকেটার কেনার হাটে বড় অঙ্কে দল পেয়েছেন তাওহিদ হৃদয়, লিটন দাস, সোহানরাও। বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ $৫৫,০০০ দল পেয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দানুশ সানাকা। তাকে নেয় ঢাকা ক্যাপিটালস। মানিক মাহমুদের রিপোর্ট। বিপিএল সিজন 12-এ অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে বসে নিলামের হাট। নিজেদের দল গোছাতে লড়াই করে ফ্র্যাঞ্চাইজিগুলো 23 ক্রিকেটারকে আগেই সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছে তারা। এদের মধ্যে আছেন স্থানীয় 12 জন ও বিদেশি 11 জন। ক্রিকেট বিশ্লেষক আরমান রাফি নিজামের পরিচালনায় প্রথমেই এই ক্যাটাগরিতে থাকা নাইম শেখ ও লিটন দাসকে তোলা হয় নিলামে। নাইমকে ১,১০,০০,০০০ টাকায় কিনে নেয় চট্টগ্রাম রয়্যালস। ৭০ লাখে লিটন বিক্রি হন রংপুর রাইডার্সে। তাওহিদ হৃদয় ৯২ লাখ, নাহিদ রানা ৫৬ লাখ, রকিবুল হাসান ৪২ ও মাহমুদুল্লাহকে ভিত্তিমূল্য ৩৫ লাখে দলে ভেড়ায় রংপুর। বিদেশি কোটায় ইতালির এমিলো গে ও পাকিস্তানের মোহাম্মদ আখলাককে নেয় দলটি। মাহমুদুল হাসান জয় ৩৭ লাখ, সুমন খান ৩২ লাখ, পেসার শরীফুল ইসলাম ৪৪ লাখ, আবু হায়দার রনি ও মাহফুজুল ইসলাম রবিনকে ভিত্তিমূল্য ২২ লাখ টাকায় কিনে নেয় চট্টগ্রাম। দলটিতে আছেন শ্রীলঙ্কার নিরোশন ডিকভেলা ও অ্যাঞ্জেলা পেরেরা। অলরাউন্ডার সাইফুদ্দিন ৬৮ লাখ, মোহাম্মদ মিঠুন ৫২ লাখ, শামীম পাটোয়ারি ৫৬ লাখ, তাইজুল ৩০ লাখ ও হার্ড হিটার সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় দলভুক্ত করে ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটারের নিলামে শ্রীলঙ্কার দাসুন সানাকাকে সর্বোচ্চ $৫৫,০০০ নাম লেখায় ঢাকা। আফগানিস্তানের জুবাইরুল্লাহ আকবরীকেও নিয়েছে তারা। পেসার তানজিম হাসান সাকিব ৬৫ লাখ, ইয়াসির রাব্বি ৪৪ লাখ ও মুশফিককে ৩৫ লাখ টাকায় কিনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়াও আকবর আলী ৩৪ লাখ, রিপন মণ্ডল ২৫ লাখ ও ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় জিসান আলমের ঠিকানা হয় রাজশাহীতে। এই দলে আছেন শ্রীলঙ্কার দুশান হেমন্ত। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজিতে দামি ক্রিকেটার হলেন হাবিবুর রহমান সোহান। ৫০ লাখে তাকে কিনে নেয় নোয়াখালী। এছাড়াও ভিত্তিমূল্য ৩৫ লাখে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক এবং নাজমুল অপুকে ১৮ লাখে দলে নেয় তারা। পাকিস্তানের ইহসানুল্লাহ খান ও হায়দার আলী খেলবেন নোয়াখালীর জার্সিতে। বিসিবি সূচি পরিবর্তন না করলে আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে বিপিএল মাঠে গড়ানোর কথা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। খবর নিতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারা, সুস্থতা কামনায় দোয়া। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনেই ট্রাভেল পাস সম্ভব বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদেশে চিকিৎসায় বেগম জিয়াকে সহযোগিতার আশ্বাস। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, শেখ হাসিনা, রেহানা ও তিলুকের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ। ইসিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, পরিস্থিতি ভোটের অনুকূলে, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোটার হয়েছেন ১ লাখ প্রবাসী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।